Screen visible? হ্যাঁ বাবা। ওকে, সো আজকে তোদের যে টপিকটা দিয়ে আমি স্টার্ট করব দ্যাট ইজ ফটোলিথোগ্রাফি। তো ফটোলিথোগ্রাফি বলতে তোরা কি বুঝিস একটু শুনি। হোয়াট ডু ইউ মিন বাই লিথোগ্রাফি? Anyone knows about it? What do you mean by lithography? See, the thing is, here photolithographyর জন্য সবার আগে তোকে জানতে হবে what do you mean by lithography. Lithography means there is a German word that is lithos, which means stones, and graphia, that means to write. So writing over a stone, that means lithography. এবার এখানে তো আমরা স্টোনের উপর লিখছি না, এবার এখানে আমরা স্টোনের উপর কিছু খোদাই না করে বেসিক্যালি একটা হার্ড সারফেসের উপর খোদাইটা করছি। তো ফটোলিথোগ্রাফিতে আমরা যার উপর জিনিসটা করি তার জন্য আমার কি লাগে, যে আমার ফার্স্টে একটা বাল্ক লাগে, বাল্ক মেটেরিয়াল লাগে। সো দ্যাট ক্যান বি, সাপোজ একটা সিলিকন তুই একটা বাল্ক মেটেরিয়াল, ঠিক আছে, সাপোজ আ সিলিকন বাল্ক মেটেরিয়াল ইজ সামথিং লাইক দিস, দিস ইজ আ সিলিকন বাল্ক মেটেরিয়াল, ঠিক আছে। এবার তাহলে এই বাল্ক মেটেরিয়ালের উপর তুই কি করবি, স্টেপ নাম্বার 1, দ্যাট ইজ অক্সিডাইজ দ্য, আমি এটা ফার্স্ট একটা ওভারভিউ দেবো টোটাল জিনিসটা কি, তারপর তো পয়েন্টস গুলো এভাবে বলতে থাকবো। তো অক্সিডাইজ দ্য এসআই বাল্ক স্যাম্পল, তাহলে সিলিকনকে অক্সিডাইজ করা মানে বেসিক্যালি আমি কি পাচ্ছি, উই আর গেটিং সিলিকন ডাই অক্সাইড, ঠিক আছে। তো অক্সিডাইজ করা মানে তোর কাছে সাপোজ এখানে একটা এন টাইপ বাল্ক সিলিকন রয়েছে, সাপোজ এটা আমি এন টাইপ নাম দিয়েছি, এন টাইপ বাল্ক এসআই। এবার তার উপরে আমি কি করছি, তার উপরে আমি একটা অক্সাইডের লেয়ার চাপাচ্ছি, অক্সাইডের লেয়ার দ্যাট ইজ সামথিং লাইক দিস, এটা সাপোজ আমার অক্সাইডের লেয়ার। সো এইটা হচ্ছে তোর SiO2 লেয়ার, ঠিক আছে। তো অক্সিডেশনের ক্ষেত্রে দেখ, অক্সিডেশনের ক্ষেত্রে তোর কিছু মেজারমেন্ট করে নিতে হয়। সো ফর অক্সিডেশন আমি এখানে বলতে পারি যে দিস SiO2 লেয়ার, ওয়েট, so this silicon dioxide layer, how to prepare, মানে how we can prepare this silicon dioxide layer. So for this case, যে সিলিকন ডাইঅক্সাইড লেয়ার আমাকে তৈরি করতে হয়, সেক্ষেত্রে আমি কি করব, টু মেক সিলিকন ডাইঅক্সাইড লেয়ার হোয়াট উই শুড ডু, we can write that number 1, silicon bulk placed in a furnace containing oxygen gas to grow a SiO2 layer which is effectively less than 0.1 micrometer thick on the surface.
তাহলে এইগুলো কি করবে, এই এই জিনিসটা আমি ফার্স্টে তৈরি করতাম। নেক্সট স্টেপ আমার কি হবে, নেক্সট স্টেপ নাম্বার 2, দ্যাট ইজ, তবে আগের পেজটা একটু দেখাও না। এই দেখ, দেখে নিয়েছিস সিলিকন অক্সাইড লেয়ার তো তৈরি হলো। এবার সিলিকন অক্সাইড লেয়ার তৈরি হওয়ার পর এরপর কি করবি, আ লেয়ার অফ PR which is photoresist applied। এবার যদি একটা পিআর অ্যাপ্লাই করিস, পিআর অ্যাপ্লিকেশন কি হবে, জিনিসটা পিআর অ্যাপ্লাই করলে কি হবে, সো ফটোরেজিস্ট অ্যাপ্লাই করা মানে তোর কাছে এই ডায়াগ্রামটা তুই নে ফার্স্টে, বিকজ অলরেডি ইউ হ্যাভ ডিজাইন দিস SiO2 বাল্ক। ঠিক আছে, তাহলে আমি এটাকে এখানে বসাই। সো দিস ইজ মাই SiO2 লেয়ার। এবার এর উপরে তুই বসাচ্ছিস একটা পিআর এর লেয়ার। দিস ইজ PR layer, we are applying a PR layer here। এবার পিআরটা কি করছে, পিআরটাকে আমি কিভাবে লেয়ারটা লাগাবো, যে তাহলে সেটা প্রসেসটা দেখ। দ্য প্রসেস ইজ PR is applied on surface by স্পিন কোটিং। স্পিন কোটিং জিনিসটা কি সেটা দেখ, তোর কাছে ধর এরকম একটা ওয়েফার রয়েছে, ঠিক আছে, সাপোজ দিস ইজ ইয়োর ওয়েফার। তাহলে এর উপরে যখন সাপোজ তুই কিছু একটা দিয়ে, সাপোজ এরকম একটা কিছু রয়েছে, তো এর মধ্যে থেকে তোর ড্রপ ড্রপ করে পড়ছে জিনিসটা, নিয়ে এটা সারফেসে আসছে, এইভাবে তোর এটা ধর সাপোজ সারফেসে পড়ল, এটা হচ্ছে তোর ফটোরেজিস্ট। ঠিক আছে, এইভাবে তুই এটাকে সারফেসে ফেললি। এবার এই জিনিসটাকে যদি তুই কন্টিনিউয়াস যে কোনো একটা ডিরেকশনে ঘোরাতে থাকিস, তাহলে জিনিসটা কি একটা তার সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য স্প্রেড আউট হবে। স্প্রেড আউট হয়ে ফার্স্টে জিনিসটা যদি এরকম তাহলে সেটা তারপরের স্টেজে গিয়ে এতটা বাড়বে, তারপরে স্টেজে গিয়ে ওটা এতটা বাড়বে। এটা যদি কন্টিনিউয়াস ঘোরাতে থাকি আমি, তাহলে এইভাবে স্টেজ বাই স্টেজ এটা এরকম ভাবে বাড়তে থাকবে। ঠিক আছে, তো এইভাবে এটা যখন স্টেজ বাই স্টেজ এইভাবে বাড়তেই থাকছে, ড্র করি, তো এবার স্টেজ বাই স্টেজ বাড়তে থাকছে, বাড়তে 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 ওভার দ্য সারফেস এটা এভাবে ছড়িয়ে যাবে। সো দিস ইজ দ্য থিং নাও। This this PR coating, this PR coating বলা ভুল, এটা কারণ আমি কোট করছি, তো PR কোট যদি করি তাহলে বেসিক্যালি দিস কোটিং ইজ আ photo sensitive অর্গানিক ম্যাটেরিয়াল। অর্গানিক ম্যাটেরিয়াল মানে মেনলি পলিমারিক ম্যাটেরিয়াল আমরা এখানে ইউজ করি। ঠিক আছে, অর্গানিক ম্যাটেরিয়াল which can be polymerized by UV light, X-ray or ইলেকট্রন বিম, এনিথিং। অথবা অপটিক্যাল লিথোগ্রাফির ক্ষেত্রে তুই ভিজিবল লাইট দিয়েও এটা করতে পারিস, বাট সেগুলো তোদের অতটা তোদের সিলেবাসে নেই, সো সুতরাং অত কিছু আমার ডিসকাস করেও লাভ নেই। আর প্রসেসটা কি রকম হচ্ছে তাহলে, যে ইন দিস প্রসেস
The liquid ER solution is dispensed onto the wafer and the wafer is rotated rapidly to produce uniform thick layer. এই জিনিসটার জন্য আমরা এই রোটেশনটাকে, ঠিক আছে, তাহলে নেক্সট কি হলো? নেক্সট হচ্ছে step number 3, that is PR is exposed through a mask. সাপোজ তার নাম দে তুই A. সাপোজ ওই মাস্কটার স্ট্রাকচার তোর এরকম, মাস্কটার তো স্ট্রাকচারটা হচ্ছে এরকম ধরে নেই। সাপোজ এইরকম তুই একটা আরবিট্রারি স্ট্রাকচার ধরে, তো এই স্ট্রাকচারটাকে আমি কোথায় রাখছি? আমার কাছে অলরেডি আমি এতটা ডিজাইন করে নিয়েছি, তাই না? আমি এতটা ডিজাইন করে নিয়েছি, তাহলে এই পার্টটাকে আমি তুলি, এই পার্টটাকে তুলে এখানে বসাই। তাহলে এর উপর এই যে মাস্কটা আছে, এই মাস্কটাকে সাপোজ আমি এরম ভাবে নাম দিই, মানে যেহেতু 4টে ব্লক রেখেছি আমি, তাহলে এই আমি এটা মাস্কটাকে দেখাই, দিস ইজ মাই মাস্ক, এন্ড এইখানে 4টে পয়েন্ট রয়েছে, মানে দুটো দুটো, তাই জন্য আমি এইখানে একটা ড্র করলাম, এইখানে একটা ড্র করলাম, দুটো দুটো বেসিক্যালি, মানে এই পার্টটা আর এই পার্টটা, এর পিছনেও আরেকটা করে রয়েছে জায়গা। সো এই জিনিসটা রাখা হলো, এন্ড এর উপর থেকে আমি মেনলি এখানে ইউভি লাইট, এটা হচ্ছে ইউভি লাইট যেটা অ্যাপ্লাই করা হচ্ছে, এই অবধি আমি করলাম, ঠিক আছে। দাদা এটা কি প্যাটার্নিং এর জন্য করছো মাস্ক? ইয়েস, অবভিয়াসলি, অবভিয়াসলি প্যাটার্নিং ছাড়া কি জন্য করবো বল? তাহলে এবার কি করছি? একটু জায়গা অফ আছে মাঝখানটা, মানে না, জায়গা ব্যাপারটা দেখ, তুই যখন কোনো দোকানে যাস, পাতি দোকানে যাস, বলিস যে দাদা একটা স্ট্যাম্প পেপার, একটা আমাকে স্ট্যাম্প বানিয়ে দিন। যাস তো দোকানে, গেছিস স্ট্যাম্প বানাতে কোনোদিন? এরকম জায়গা স্ট্যাম্প বানাতে আসি, তো স্ট্যাম্প বানাতে গেলে কি হয়? স্ট্যাম্প বানাতে গেলে তোর এই জিনিসটাই কাজে লাগে। তোর একটা ফ্ল্যাট সারফেস রাখা হলো, তারপর দেখবি একটা প্লাস্টিক দিয়ে দেওয়া হলো। এবার প্লাস্টিক দিয়ে কি করে, তোর একটা ফটোগ্রাফিক পেপার নেওয়া হয়, ফটোগ্রাফিক পেপারটা নিয়ে ওর উপর চাপিয়ে দেওয়া হয়। এবার সেই ফটোগ্রাফিক পেপারটাতে কি করা থাকে? ফটোগ্রাফিক পেপারের মধ্যে তুই যে জিনিসটা প্রিন্ট করাতে চাস, সেই জিনিসটা প্রিন্ট করে ওরা চাপিয়ে দিল। এবার ফটোগ্রাফিক পেপার যেটা, সেটা হচ্ছে তোর এই এই পিআর মাস্কটা, কারণ ওর মধ্যে তো প্যাটার্নটা অলরেডি ডিজাইন রয়েছে। আর তার নিচে যে তুই পলিমারিক মেটেরিয়াল প্লাস্টিক যেটা দিয়েছিস, প্লাস্টিকটা কি, যে সেলোফিন পেপার একটা লাগিয়েছিস, সে প্লাস্টিকটা কি বেসিক্যালি তোর পলিমারিক মেটেরিয়াল। তো পলিমারিক মেটেরিয়ালটা তার নিচে চাপা দেওয়া রয়েছে। তো এবার তার উপর যখন লাইট ফেলছিস, মেনলি আমরা যেটা ওখানে ইউজ করি, দ্যাট ইজ আ নেগেটিভ ফটোরেজিস্ট, মানে যে জায়গাতে পিআর রয়েছে সেই জায়গা বাদ দিয়ে বাকি জায়গাগুলোকে ডিসলভ করে দেবে, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তো সেইভাবে আমরা প্যাটার্নটা করি, সেটা কি করে করবো আমরা আরো ডিটেলসে আসছি, ঠিক আছে? সো নাও পিআর ইজ এক্সপোজ থ্রু আ মাস্ক। তাহলে এইখানে এই পয়েন্টটা প্রসিডিংটা কি করে করব আমি? দেখ, আমি যদি আমায় লিখতে দেওয়া হয়, লেখাটা কিরকম হবে? নাও diffusion mask
is placed over the diffusion mask is placed over the wafer and UV light is then made to fall over the surface. আচ্ছা তোদের সিলেবাসে শুধু ফটোলিথোগ্রাফি আছে না ওভারঅল লিথোগ্রাফিটা রয়েছে এটা আমাকে কেউ একটু বল দেখি ডু ইউ হ্যাভ অনলি ফটোলিথোগ্রাফি না এক্সরে লিথোগ্রাফি ইবিম লিথোগ্রাফি এগুলো তোদের রয়েছে আমায় একটু বল শুধু ফটোলিথোগ্রাফি আছে দাদা। ওকে তো এইটা ফটোলিথোগ্রাফি বলছি আমি ঠিক আছে তাহলে এই জিনিসটা ফার্স্টে করা হলো ইউভিটাকে এক্সপোজ করা হলো সারফেসের এবার নাও we can write that নেক্সট স্টেপ কি হবে যদি ইউভি যখন ফেলা হচ্ছে তার ফলে কি হচ্ছে তার ফলে যেটা রেজাল্ট আসছে দ্যাট we can write that in this case the coating can be polymerized পলিমারাইজ মানে কি অ্যাপ্লিকেশন অফ পলিমার বেসিক্যালি মানে ওখান থেকে পলিমারটা ওখানে তুই লাইট দিচ্ছিস পলিমারটা ওখানে গলে যাচ্ছে আর কিছুই না ঠিক আছে পলিমারাইজড except everywhere না except everywhere বলবো everywhere except হবে কথাটা everywhere except where the pattern is to appear. Next step, the exposure of light causes a chemical চেঞ্জ যেটা বললাম যে যে পার্টে আসছে লাইটটা সেই পার্ট গলাবে অথবা তার আইদার সেইটা গলাবে অথবা অন্য পার্টটাকে গলিয়ে দেবে কোনো একটা কি কিছুকে গলাবে ঠিক আছে তো একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ সেটা কি আমি পরে আসছি তোরা ওই ফাইলটাতে দেখলেও বুঝতে পারবি আদারওয়াইজ আমি পরে আসছি আজকে ক্লাসেই ওটা বলবো so now the exposure of light causes a chemical change that allows unpolymerized areas of the PR to be removed by a special solution called developer. Next, mostly we use positive photoresist use করি কেন করি because it becomes soluble in the developer when exposed তার মানে যখন লাইটটা আমি ফেলছি যখন আমি ইউভি লাইটটা আমি উপরে ফেলছি তখন কি হচ্ছে যে জায়গাটায় তোর
ওই ফটো রেজিস্টটা যেটা রয়েছে মানে মাস্ক যেটা রয়েছে সেই জায়গাটা বাদ দিয়ে বাকি পার্ট গুলো গলে যাচ্ছে। সেই জায়গাটা মানে তোর যদি এই প্লেসমেন্টটা হয়, ঠিক আছে, তোর যেটা প্লেসিং যেটা আমি বলছি, তো প্লেসিং যদি এরকম হয় তাহলে তো দুটো কেস রয়েছে। তাহলে এইখানে রেজাল্টটা কিরকম হবে দেখ, রেজাল্ট উইল বি সামথিং লাইক দিস, যে when you are applying this, আমি টোটালটাকেই নিয়ে নিই, এই টোটালটা অ্যাপ্লাই করলাম, তাহলে এর ফলে এই পার্ট গুলো তো আমার মাস্ক, এই যে এই পার্টটা কি আমার কাছে, এই পার্টটা তো আমার মাস্ক, তাই না? তো এই মাস্ক যেখানে রয়েছে সেই জায়গাটা বাদ দিয়ে বাকি জায়গাটা গলে যাবে। এটা হচ্ছে তোর পজিটিভ ফটোরেজিস্ট। আর ঠিক আছে, তো সেক্ষেত্রে তোর প্যাটার্নিংটা কিরকম হবে, ইয়োর প্যাটার্নিং উইল বি সামথিং লাইক দিস, যে তুই এই জিনিসটা তুই ক্রিয়েট করেছিস, যে তোর কাছে এই রকম রয়েছে প্রথম থেকে, দ্যাট দিস ইজ ইয়োর এন টাইপ বাল্ক এসআই, ঠিক আছে, তার উপর তুই কি করলি, তার উপর তুই চাপালি হচ্ছে সিলিকন ডাই অক্সাইডের লেয়ার, সো ইট বিহেভস লাইক দিস, এটা হচ্ছে আমার SiO2 লেয়ার। হুম, এটা আমার SiO2 লেয়ার বসানো রয়েছে। এবার এরপরে তোর দুটো প্যাটার্ন রয়েছে, তাই তো? তাহলে এবার তোর কি ছিল উপরে, তার উপরে কি ছিল, তার উপরে ছিল হচ্ছে তোর পিআর লেয়ার। তাহলে পিআর লেয়ারটা এফেক্টেড হবে। পিআর লেয়ার যদি এফেক্টেড হয় তাহলে আই উইল হ্যাভ সাম প্যাটার্ন লাইক দিস। উই উইল হ্যাভ আ প্যাটার্ন লাইক দিস, ঠিক আছে। সো এই জিনিসটা আমার তৈরি হচ্ছে। এরপরে কি করছি আমি, এরপরে আমি এচ অফ করি। এচ মানে কি, যে সারফেস থেকে জিনিসপত্র সরিয়ে দেওয়া, ঠিক আছে। সো নেক্সট স্টেপ ইজ এচিং। এচিং এর ক্ষেত্রে কি হবে দেখ, এচিং এর ক্ষেত্রে আমার যেটা হবে, তাহলে আমি প্রসেসটা আগে লিখি যে, the process used for selectively removing the oxide involves covering the সারফেস। তার মানে উপরে এই যে অক্সাইড লেয়ারটা আছে, তাহলে এই এই অক্সাইড লেয়ার যেইটুকুতে রয়েছে সেটাও আমি সরিয়ে দেবো, কারণ আমি ডিরেক্ট সিলিকনটা এবার চাই, ঠিক আছে। তাহলে তার মানে আমার এই ডায়াগ্রামটা যদি আমি নিই, ফটোরেজিস্ট যেটা আমার অ্যাপ্লাই করার পর যে ডায়াগ্রামটা পেয়েছি, তাহলে এই ডায়াগ্রামটা থেকে আমার এই পার্টটা দেখ বাদ চলে যাবে। তার মানে কি রকম দেখাবে আমার ডায়াগ্রামটা দেখ, আমার ডায়াগ্রামটা হবে হচ্ছে, ইট উইল বি লাইক, it will be like this, ঠিক আছে। সো দিস উইল বি দ্য প্যাটার্ন, ঠিক আছে। এবার কিভাবে করব দেখ, কি এলিমেন্ট অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে ফ্যাক্ট, কারণ সবকিছু তো আর অক্সাইডকে রিমুভ করতে পারে না। তাহলে অক্সাইডকে মেইনলি রিমুভ করে হচ্ছে এইচএফ, মানে হাইড্রোফ্লুরিক অ্যাসিড। তাহলে সেক্ষেত্রে an HF
H or a plasma enhanced H removes SiO2 at the uncoated location. আনকোটেড লোকেশন মানে কি, যে জায়গাতে আমার পিআর নেই সেই জায়গাগুলো। কারণ দেখ এই জায়গাটাতে আমার কোনো পিআর ছিল না, এই জায়গাগুলোতে আমার কোনো পিআর ছিল না, তাই এই জায়গার অক্সিজেনকে অক্সাইড লেয়ারকেও রিমুভ করলো। তাহলে এবার কিছু অ্যাপ্লিকেশন কিরকম হয় এটা দেখ। ইন সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন dry etching, which is mainly plasma enhanced etching, is used এবার কিভাবে এগুলো করা হয় দেখ, যে দিস টেকনিক্স মানে কি কি ক্রাইটেরিয়া থাকতে হতে হবে। দিস টেকনিক্স ক্যান বি মেড অ্যানাইসোট্রপিক in order to avoid significant undercutting of the PR pattern. আর কি, যে wet etching is useful for MEMS, that is micro electromechanical system, and are generally isotropic in nature. আচ্ছা, এই আইসোট্রপিক আর অ্যানাইসোট্রপিক এর মানেটা কি বল দেখি কেউ আমাকে। What do you mean by isotropic? What do you mean by anisotropic? আর অ্যানাইসোট্রপিকের সুবিধাটা কি হয়, আইসোট্রপিকের অসুবিধাটা কি হয়, আমায় কেউ একটুখানি বল দেখি। দাদা আইসোট্রপিটা মানে ওর প্রপার্টি গুলো সেম, যে কোনো ডিরেকশন। আইসোট্রপিক মানে হচ্ছে যে কোনো ডিরেকশনে ইকুয়ালি ক্লিন করবে। এবার আমার তো সব ডিরেকশনে ইকুয়ালি ক্লিনিংটা চাই না, চাই কি, কারণ আমি যখন প্যাটার্নটা বানাচ্ছি আমি সেইটুকু জায়গাকে ক্লিন করছি যেখানে আমার ফটোরেজিস্ট নেই। তাহলে এইটা যদি তোর ডায়াগ্রাম হয়, মানে এটা হচ্ছে তোর অ্যানাইসোট্রপিক এচিং এর রেজাল্ট। মানে এটা দেখ তোর ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস ক্লিন করছে। যদি এটা তোর ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস ক্লিন না করতো সেক্ষেত্রে হ্যাঁ, যদি এটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস ক্লিন করছে, এবার যদি এটা আইসোট্রপিক হতো তাহলে তুই দেখতিস যে এই পার্টটা তুই দেখতে পাচ্ছিস, তাহলে এই যে ডাউনওয়ার্ড ক্লিন করছে তার সাথে সাইড ওয়াইজও তো ক্লিন করতো, মানে এই জিনিসটা এই রকম প্যাটার্নটা হতো না, কারণ সাইড ওয়াইজ ওই মেটেরিয়ালের ডিফিউশন হতো, তাহলে এই জিনিসের প্যাটার্নটা তোর এরকম হয়ে যেত। মানে তোর আলটিমেটলি তুই যদি দেখিস তাহলে তোর দেখতে পাবি যে অ্যানাইসোট্রপিক ক্লিনিং এর ফলে
তোর এই দিকটা এরকম ঢুকে যাচ্ছে, যে আইসোট্রপিক ক্লিনিং এর জন্য এই দিকটা এরকম ঢুকে যাবে, এইখানটা এরকম ঢুকে যাবে, এই জায়গাটা এরকম ঢুকে যাবে, কারণ এখানে আইসোট্রপিক ক্লিনিং হচ্ছে, মানে চারিদিকে এটা স্প্রেড আউট করতে পারছে, তাই এই জায়গাগুলোকেও এ খেয়ে নেবে। তার ফলে কি হবে, দ্য প্যাটার্ন উইল বি নট অ্যাপ্রোপ্রিয়েট হোয়াট উই ওয়ান্ট। সেই জন্য উই মেক আ সেট আপ সো দ্যাট দ্য ক্লিনিং ইজ অ্যানাইসোট্রপিক। বোঝাতে পেরেছি? Yes or এটাকে no? মানে কমাচ্ছে কে, মানে খেয়ে নিচ্ছে কে জায়গাটাকে? এইচএফ, কারণ তোর এইচএফ কি করে, তোর সিলিকন ডাইঅক্সাইড প্লাস এইচএফ যদি তুই নিস, তোর পড়ে থাকছে সিলিকন প্লাস বেসিক্যালি এইভাবে বেরিয়ে যাচ্ছে। আমি জানি তোরা ফিজিক্সের স্টুডেন্ট, এইসব দেখলে একটু মাথা ব্যথা চটকায়, আমারও চটকে ছিল, কিন্তু কিছু করার নেই, এটা পড়তেই হবে এগুলো। এই কেমিস্ট্রির মতো জঘন্য জিনিস দুটো হয় না। নেক্সট স্টেপ, তাহলে এইচএফ এচিংটা আমি করে নিলাম, তারপরে কি করব, নেক্সট স্টেপ হবে হচ্ছে, my next step is remove PR and diffuse boron through window in SiO2 layer। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখ স্টেপটা কিরকম হবে, রিমুভাল অফ ফটোরেজিস্ট। নাও স্টেপস গুলো এভাবে আমি লিখতে পারি যে, দেখ, নাও polymerized photoresist is removed from the substrate surface। ফার্স্ট এটা করলাম, রিমুভ করলাম, that usually required a liquid, মানে এটাকে সরাবার জন্য একটা লিকুইড আমরা ইউজ করি, দ্যাট ইজ নোন অ্যাজ রেজিস্ট স্ট্রিপার, মানে রেজিস্টটাকে উঠিয়ে দেয় বলে ওটার নাম আমরা দিয়েছি রেজিস্ট স্ট্রিপার, which chemically alters the resist so that it no longer adheres to the সাবস্ট্রেট, মানে বেসিক্যালি ওর উপর আর আটকে থাকবে না। রেজিস্ট পেপারটা আমরা ইউজ করি যাতে পিআরটা পুরোপুরি উড়ে যায়, আর কোনো পিআর যাতে ওর উপর লেগে না থাকে। নেক্সট আর স্টেপ কি হতে পারে, দেখ, পিআর মে বি অলসো removed by a plasma containing oxygen which oxidized it। The process is similar to dry etching। ঠিক আছে,
তাহলে এবার এবার আমি কি বললাম যে এখানে আমরা বোরন ইম্পিউরিটি ঢোকাচ্ছি, ঠিক আছে, বোরন ইম্পিউরিটি ঢোকাচ্ছি আমি। তাহলে এবার বোরন ইম্পিউরিটির কি একটা পার্টিকুলার কেস, মানে ডিফিউশন, আমি একটা ইম্পিউরিটি ঢোকাই কেন, সেটাকে কন্ডাক্টিভ বানাবার জন্য, তাই তো। আমি আয়ন পুট করি কেন, তাকে কন্ডাক্টিভ বানাবার জন্য তো, হ্যাঁ কি না। ডোপিং কেন করি, হ্যাঁ বোরন ডোপিং। ওকে, তো সেক্ষেত্রে দেখ, I can write now diffusion of impurities, what we have said boron here, through windows in the SiO2 layer will take place P type, কেন করছি সেটাই লিখি এবার, that P type regions, কেন আমি বোরন নিচ্ছি, বিকজ আমার ইন্ট্রিনসিক সিলিকনটা হচ্ছে এন টাইপ, সেই জন্য আমি বোরনকে ডিফিউজ করছি এখানে। পি টাইপ রিজিয়ন্স আর diffused into the original n type Si substrate now metal such as aluminium ধরে নে is evaporated over the surface of the wafer। তাহলে এর উপর একটা অ্যালুমিনিয়াম কোটিং করা হচ্ছে, মেটালাইজেশন করা হচ্ছে ওটাকে, যাতে ওটা কন্ডাক্টিভ হয়ে যায়, সেই জন্য মেটালাইজেশন করতে হয়। দেন using PR and metallization mask steps for exposure of exposure to UV light and removal of PR done as discussed above। তাহলে অ্যালুমিনিয়াম কোটিংটা করা হচ্ছে মেটালাইজেশনের জন্য, এবার তারপর একইভাবে জিনিসটাকে রিপিট করা হচ্ছে যাতে ওই পিআরটাকে আমরা সরিয়ে দিতে পারি। নাও নেক্সট স্টেপ কি, ফার্দার অ্যালুমিনিয়াম ইজ etched away except from P contact, মানে পি টাইপ ডোপিং যেখানে হয়েছে সেই কন্ট্যাক্ট ছাড়া বাদ বাকি জায়গা থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। দেন individual devices can be separated by sawing or scrubbing and then
baking the wafer, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোর ফটোলিথোগ্রাফি স্টেপ। তার মানে তুই যখন বোরনকে ডিফিউজ করছিস, তাহলে বোরন ডিফিউশনটা কিরম হচ্ছে দেখ। তোর আমি যে ডায়াগ্রামেটিক্যালি এক্সপ্লেন করি, যে তুই তো সবকিছুকে এচ অফ করে দিস, ঠিক আছে? এচ অফ করে দেওয়ার পর তুই বোরনকে ডিফিউজ করছিস, তাহলে এটা তোর ধর এন টাইপ বাল্ক সিলিকন। এবার এর উপরে তুই বোরনকে ডিফিউজ করছিস এইভাবে, দিস ইজ ইয়োর বোরন ডিফিউজ। ডিফিউজ হচ্ছে বলে দেখ এন টাইপের মধ্যে এতটা করে ঢুকে গেছে জিনিসটা, যেহেতু ওটা ডিফিউজ হচ্ছে সেই জন্য। এর উপর তুই কি করছিস, এর উপরে এটা কাট করি, বোরন ডিফিউশন রয়েছে এটা। তাহলে এর উপরে আমি অ্যালুমিনিয়াম লেয়ার ফেলছি, তাহলে এইটাকে আমি অ্যালুমিনিয়াম লেয়ারটাকে এইভাবে রাখি। দিস ইজ এল লেয়ার, অ্যালুমিনিয়াম লেয়ারটাকে রাখলাম। এবার তারপরে আমি মেটালাইজেশন করছি, তার মানে আমাকে আরেকটা মাস্ক ইউজ করতে হবে এটাকে সরাবার জন্য। তাহলে সেই মাস্কটা কিরকম হতে হবে, দ্য মাস্ক মাস্ট বি লাইক দিস, মানে সেম টাইপেরই প্যাটার্ন হতে হবে, বাট সেটা হচ্ছে আমি মেটালাইজেশন মাস্ক ইউজ করছি, মানে এটা অ্যালুমিনিয়াম মাস্ক হবে, ঠিক আছে? কারণ এই পার্টটা হচ্ছে, যেহেতু আমি অ্যালুমিনিয়াম ইউজ করেছি এই পার্টটাতে, এই টোটাল পার্টটা অ্যালুমিনিয়াম লেয়ার ইউজ করেছি তো, তাহলে অ্যালুমিনিয়াম লেয়ারের জন্য সেই মেটালাইজেশন মাস্ক উইল বি সামথিং লাইক দিস। হ্যাঁ, সেম জায়গায় সেম লোকেশনে এইটা বসাচ্ছি, সেই জন্য আমার জিনিসটা দেখতে এই রকম টাইপের লাগছে, ঠিক আছে? এবার এই মাস্কটা যখন আমি বসাচ্ছি, এই মাস্কটা বসালে কি হচ্ছে, আমার আমার মেটালাইজেশন হচ্ছে। এবার মেটালাইজেশন করার পর আমি কি করছি, এই বাদ বাকি জায়গাটাকে এচ অফ করে ভাগিয়ে দিচ্ছি। তাহলে আমার ফাইনালি মেটালাইজেশন হওয়ার পর আমার ডায়াগ্রামটা দেখতে এরকম হবে দেখ। After metallization, my diagram will look something like this. J I have, this is N-type silicon, this is N-type bulk silicon, তার উপরে অক্সাইডের কালারটা কি করেছিলাম, অক্সাইড তো না, আমি এখানে বোরন ডোপিং করেছি, তাহলে বোরন ডোপিং এর জন্য আমার কালারটা আমি ভায়োলেট ইউজ করেছি। তাহলে বোরন ডোপিং এর জন্য আমার এইভাবে বোরনটা ডোপ হচ্ছে। সো দিস ইজ মাই বোরন ডোপিং। তার উপর আমি অ্যালুমিনিয়াম ডোপ করেছি, অ্যালুমিনিয়ামটা আমি ব্ল্যাক কালার ইউজ করেছিলাম, তাহলে অ্যালুমিনিয়াম ডোপিংটাকে আমি রিমুভ করব, তাহলে ডোপিংটা রিমুভ করব আমি এইভাবে দেখ। এই জায়গায় আমি রিমুভ করে দিলাম, আর এই জায়গাটা আমার তখন মেটাল কন্ট্যাক্ট হয়ে গেল,
এই জায়গাটার মধ্যে আমার মেটাল কন্ট্যাক্টটা ক্রিয়েট হয়ে গেল, যার ফলে আমি কারেন্ট ভোল্টেজ বা যে কোনো ডিভাইস যদি প্রিপেয়ার করতে যাই, তো সেক্ষেত্রে আমার এই রকম জিনিসটা দেখতে হবে। অ্যান্ড তার ফলে দেখ, দিস ইজ ডিভাইস ওয়ান, দিস ইজ ডিভাইস টু, ক্রিয়েটেড অন দ্য সেম ওয়েফার। সেম ওয়েফারের মধ্যে দুটো ডিভাইসের জায়গা আমি ক্রিয়েট করে নিলাম। দিস ইজ হাউ আ ফটোলিথোগ্রাফি ওয়ার্কস। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের কাছে এটা? হ্যাঁ দাদা। হ্যাঁ Okay, so now the advantages of photolithography, that is photolithography can create extremely small patterns like down to a few nanometer size. Next step, photolithography exercises exact control over the shape and size of object it creates. Next, it can create pattern over an entire surface in a cost-effective manner. This is because photolithography can etch a pattern into an integrated circuit with a single beam of UV light, which does not require any additional material. So these are the advantages, and now the disadvantages. যার অ্যাডভান্টেজ আছে তার ডিসঅ্যাডভান্টেজও থাকবে। The disadvantages, it requires a completely flat substrate surface in order to produce effective patterns. It is not efficient for non-flat surfaces. Next, requires
extremely clean condition so that there is no contaminants available on the surface. ঠিক আছে, it requires ideal temperature condition, মানে টেম্পারেচারও যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কি হবে, পলিমার যে মেটেরিয়াল, মানে তুই ধর একটা প্লাস্টিক তুই ইউজ করছিস, প্লাস্টিক তো টেম্পারেচার উপর নিচে করলে তো গলে যেতেই পারে না, তো সেই জন্য আমার একটা প্রপার টেম্পারেচার লাগবে এখানে। নেক্সট, generation of mask is time consuming. It is an expensive method. সেটা কোনটা বলতো এক্সপেন্সিভ? পজিটিভ ফটোরেজিস্ট, মানে পজিটিভ ফটোলিথোগ্রাফি যেটা, মানে পজিটিভ পিআর ইউজ করে যেটা আমরা তৈরি করি সেটাই হচ্ছে কিন্তু মানে এক্সপেন্সিভ, নট দ্য নেগেটিভ পিআর। আর তোদের যেটা আমি বলেছি বা তোদের যেটা সিলেবাসে রয়েছে মেনলি সেটা পজিটিভ পিআর, বাট ইউ শুড নো দ্য ডিফারেন্সেস বিটুইন পজিটিভ এন্ড নেগেটিভ পিআর। ঠিক আছে, and its application. Applications are photolithography, is used to produce IC and other internal computer parts it can produce pattern on very small surface. This process allows hundreds of sheep to be simultaneously built on the single crystal wafer. So this is how the photolithography works. ঠিক আছে? Is it clear, all of you? দাদা, হ্যাঁ দাদা। আয়ন বল লিথোগ্রাফি বল বল। ফটোলিথোগ্রাফি একই জিনিস কি? ওটা আসলে আগে না, আয়ন লিথোগ্রাফি আর ফটোলিথোগ্রাফি এক জিনিস নয়। আসলে আগের বারে কোশ্চেনে দেখলাম দিয়েছিল, ওই জন্য জিজ্ঞেস করছি। আয়ন লিথোগ্রাফি আর ফটোলিথোগ্রাফি কিন্তু এক জিনিস নয়। আয়ন লিথোগ্রাফি অন্য জিনিস। আয়ন লিথোগ্রাফিতে কি হয়, ওখানে তুই একটা হার্ড আয়ন ইউজ করিস, সেখানে যেমন তুই লাইট ইউজ করছিস, প্রসেস সেম, বাট ওখানে তুই একটা আয়ন কি হয়, যে কোনো আয়নের মাস ইজ হায়ার দেন দ্য ফোটনস এনি টাইম, ঠিক তো? তো তার ফলে কি হবে, ওরা যখন ওই পিআর এর উপর যখন ধাক্কা দেবে তখন ওরা সাবস্ট্রেট থেকে বেশি বেশি করে জিনিসপত্র তুলে নেয়। তো আয়ন লিথোগ্রাফি ইজ মোর এফেক্টিভ দেন ফটোলিথোগ্রাফি।
বুঝতে পারলি? কম সময় হবে তাহলে একটা জিনিসটা। হ্যাঁ, কম সময় হবে জিনিসটা। ওকে, সো নাও এবার আমি চলে আসবো একটা পার্টে which is one of the characterization technique, that is transmitter transmission electron microscopy, that is known as the TEM. টেমে ঘটনাটা কি রকম হয়, ফার্স্টে তুই দেখ টেমের যদি একটা ডায়াগ্রাম তোদেরকে এঁকে দেয়। টেমের ডায়াগ্রাম বলতে দেখ ইউ হ্যাভ an electron gun, something like this. Suppose take this as a electron gun. তাহলে এখান থেকে তোর তুই এখানে অ্যাপ্লাই কর একটা কন্ডেন্সার লেন্স, তার নিচে তুই রাখ দিস ইজ ইয়োর স্যাম্পল, তারপরে তুই রাখ দিস ইজ ইয়োর অবজেক্টিভ লেন্স, and here you will get the image. তো তোর লাইটটা কিভাবে আসে, লাইটটা তোর it comes like this. লাইট এলো, লাইট পড়লো, এবার লাইট এখান থেকে তোর ইন্টারাকশনটা করবে এখানে স্যাম্পলে, এখানে এসে ইন্টারাক্ট করছে, স্যাম্পল থেকে এটা ছড়িয়ে পড়ছে তোর কন্ডেন্সার লেন্সে, আর সেখান থেকে তোর এখানে ইমেজ ফর্ম করছে। দিস ইজ দ্য schematic diagram, this is the schematic diagram of TEM. আর এবার যদি তুই ইমেজ ফরমেশন ডায়াগ্রামটা দেখতে চাস, তা ইমেজ ফরমেশন ডায়াগ্রাম ইমেজ ফরমেশন ডায়াগ্রামটা দেখ, সাপোজ ওই যেভাবে তোকে আমি বলছি যে তোর এখানে একটা সাপোজ এটা তোর সোর্স, তাহলে এইখানে তুই রাখছিস তার ফার্স্টে কি রাখছিস তুই কন্ডেন্সার লেন্স, সো ড্র দ্য কন্ডেন্সার লেন্স, দিস ইজ ইয়োর কন্ডেন্সার লেন্স। কন্ডেন্সার লেন্সের মধ্যে তুই এখানে এরকম ভাবে এটাকে প্লেস করলি, দিস ইজ ইয়োর এই জিনিসটার নাম হচ্ছে তোর অ্যাপারচার, ঠিক আছে? তাহলে এখানে তুই একটা অ্যাপারচার ইউজ করবি, তারপরে তুই রাখছিস এই জায়গাটা তোর স্পেসিমেনটাকে, দিস ইজ ইয়োর স্পেসিমেন। নেক্সট তুই আবার একটা অ্যাপারচার ইউজ করবি, এই স্পেসিমেনের ঠিক তলাতেই তুই আবার একটা অ্যাপারচার ইউজ করবি,
So this is your another aperture. তারপরে তোর কে বস থাকে এখানটায়, এই জায়গাটায় তোর বস থাকে হচ্ছে অবজেক্টিভ লেন্স। তাহলে অবজেক্টিভ লেন্সকে তুই বসা, অবজেক্টিভ লেন্সের বসালি, তারপরে তুই বসাবি হচ্ছে আবার একটা অ্যাপারচার। This is another aperture. তার নিচে তুই রাখছিস তোর প্রজেক্টর লেন্স। And here you will get your image. তাহলে লাইট ডায়াগ্রামটা কি রকম হবে দেখ, your light is coming, মানে লাইট তো না, এখানে ইলেকট্রন আসছে, ইলেকট্রন ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি, তার মানে এখানে ইলেকট্রন তোর সারফেসের উপর গিয়ে পড়বে। তাহলে বেসিক্যালি ইউ উইল ডু ওয়ান থিং, সোর্স থেকে এলো, সোর্স থেকে সাপোজ এরকম ভাবে লাইটটা এলো। এবার সোর্স থেকে লাইটটা এসে এই অ্যাপারচার গুলোর জন্য, অ্যাপারচারের কাজটা কি, লাইট যেগুলো আমার বাইরে বেরিয়ে যাচ্ছে সেগুলো যাতে আর ভিতরে না আসে, ঠিক আছে। তার মানে এখান থেকে লাইট তো আমার এইখান থেকে তোর এরকমও পসিবিলিটি আছে যাওয়ার, এখান থেকে এরকম পসিবিলিটি আছে, এখান থেকে এরকম পসিবিলিটি আছে, সবগুলোই রয়েছে। বাট এই কোনগুলোকে, এই যে এইখানে আছে যাওয়ার, এখানে আছে পসিবিলিটি, কিন্তু এই কোনগুলো কি অ্যাকসেপ্ট করবে না। ওই অ্যাপারচারের মধ্যে দিয়ে যেটুকু লাইট যাচ্ছে বা যেগুলো যে নাম্বার অফ ইলেকট্রন এখানে যাবে, সেই নাম্বার অফ ইলেকট্রনকে ওই অ্যাপারচারের মধ্যে যে কটা রয়েছে সে কটাকেই ও পাস করাবে, আদারওয়াইজ ও কিন্তু আর পাস করাবে না, ঠিক আছে। সো দিস ইজ দ্য ফার্স্ট কেস, সেই জন্য আমরা এই অ্যাপারচারটাকে ইউজ। এরপরে এরপরে দেখ এই পয়েন্টে স্পেসিমেন থেকে যখন বেরোচ্ছে, সো দিস টেক্স প্লেস। এবার যখন স্পেসিমেন থেকে লাইট বেরোচ্ছে, সরি ইলেকট্রনস গুলো বেরোচ্ছে আফটার সারফেস ইন্টারঅ্যাকশন, সেক্ষেত্রে ও আবার এই রকমই বেরোবে, অ্যাপারচারের মধ্যে দিয়েই বেরোবে, কারণ অ্যাপারচারের বাইরের লাইট গুলো আর কোনো কাজের নয়। তো অ্যাপারচারের মধ্যে দিয়ে যেটুকু আছে সেটুকুই ও বেরোবে। হ্যাঁ, হ্যাঁ কি না? ইটস লাইক দিস। ওকে, ইজ ইট ক্লিয়ার? তাহলে আবার এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে লাইটটা কোথায় গিয়ে পড়বে, এই জায়গাটা থেকে লাইটটা গিয়ে পড়বে একটা পড়লো এখানে, আরেকটা পড়লো তোর এখানে। কারণ এখান থেকেও তোর কি হতে পারে দেখ, তোর পসিবিলিটিস রয়েছে এখান থেকে এই দিকে যাওয়ার, এখান থেকে এই দিকে আসার, এখান থেকে এদিকে যাওয়ার, এখান থেকে এদিকে আসার, বাট কোনোটা কি ও অ্যাকসেপ্ট করবে না, যেটুকু ওর অ্যাপারচারের মধ্যে ইলেকট্রন যাচ্ছে সেটুকুকেই ও অ্যাকসেপ্ট করবে, দ্যাটস ইট। তো তাহলে এখান থেকে যাওয়ার পর নাও the image will be finally placed here. So this is how a transmission electron microscopy works and how you can get an image. Is that clear to you all? Is that clear to you all? ঠিক দাদা তাহলে বলছি লেন্স গুলো কি এক টাইপের ফিল্টারিং এর মতো কাজ করছে এখানে? অ্যাপারচার গুলো ফিল্টারিং এর মতো কাজ করছে, লেন্স গুলো নয়। অ্যাপারচার গুলো ডেটাকে কাটিয়ে দিচ্ছে,
তোর যত তুই অ্যাপারচার লাগাবি ও অ্যাপারচারের বাইরের ডেটা তো অ্যাকসেপ্ট করবে না, যেটুকু আমার অ্যাপারচার সাইজ তার বাইরের ডেটা তো অ্যাকসেপ্ট করবে না, তাই না? তো সেটা যদি না করে তার মানে ও অ্যাপারচারটা এজ আ ফিল্টার ইউজ হচ্ছে। ওকে, হ্যাঁ হ্যাঁ তাহলে এবার প্রসেসটা লিখি। সো নাও in TEM experiment, a focused beam of electron is transmitted through an ultra thin specimen under ultra high vacuum. UHV মানে ultra high vacuum. That is about 10 to the power minus 4 Pascal. Interacting with the atoms of the specimen as it passes through it. An image formed from the interaction of the electrons transmitted through the specimen this image is magnified and focused into হবে না, এটা onto হবে, focused onto an imaging device such as fluorescent screen, TEM has higher resolution around 0.05 nanometer due to small de Broglie wavelength of electrons. ঠিক আছে, তাহলে টেমের ক্ষেত্রে এইটা হচ্ছে টেমের বেসিক প্রিন্সিপাল। এবার টেমের অ্যাডভান্স লেভেলটা আমি নেক্সট ক্লাস থেকে শুরু করব, যেটা মোস্ট প্রবাবলি আমি পরশুদিন রেখেছি। সো ফ্রম দ্যাট ডে আই উইল স্টার্ট দ্য থিং। সো ফর টুডে আপ টু দিস মাচ, থ্যাংক ইউ। কারোর কোনো বলছি, অসুবিধা? ভুলে গেছি মানে ওয়াইফার মানেটা কি বলেছিলে জানো? কি ওয়েফার মানেটা? ওয়েফার মানেটা হচ্ছে তুই যখন একটা সিঙ্গেল ক্রিস্টাল রয়েছে, তো সিঙ্গেল ক্রিস্টাল তো তুই যখন তোদের তোদের চোকরালস্কি গ্রোথ পড়েছিস? কোথাও পড়েছিস জীবনে চোকরালস্কি গ্রোথ?
না। যখন একটা সিলিকন ওয়েফার প্রডিউস করা হয় আমরা মেনলি চোকরালস্কি গ্রোথ ইউজ করি, ঠিক আছে? তো চোকরালস্কি গ্রোথে আমরা এই রকম একটা টোটাল একটা জিনিস পাই, এই যে এরকম টাইপের। এই রকম টাইপের একটা জিনিস পাই। তাহলে এই পার্টটার মধ্যে, এই জায়গাটার মধ্যে তোর যত কন্টামিনেন্টস ভর্তি থাকে, কন্টামিনেন্টস এই জায়গাটাতে ভর্তি থাকে, তাহলে আমি এই জায়গাটাকে টোটালি কাট অফ করে দিই, ঠিক আছে? এই জায়গাটাকে কাট অফ করে দিলাম, তাহলে আমার মেন, এই মুহূর্তে আমার মেন স্যাম্পল কোনটা? এইটা। ইটস সামথিং লাইক দিস। তাহলে এবার এই জিনিসটাকে যখন তুই পার্ট বাই পার্ট এটাকে যখন একটা এরকম সিঙ্গেল স্লাইস তৈরি করিস, ফ্রম হিয়ার উই গেট ওয়ান, এই সিঙ্গেল স্লাইসটাকে বলা হয় ওয়েফার। আচ্ছা, ওই ব্রেডের মতো খানিকটা দেখতে মনে হয়। হ্যাঁ, এইটাকে আমরা বলি ওয়েফার, ঠিক আছে? চল, বাই। বাই।